আসসালামু আলাইকুম। আমি দীপ্র, তাকিম হাসান দীপ্র। তোমাদের জন্য নিয়ে এসেছি ফিজিক্স এসসি 2026 এর জন্য একটি ওয়ান শট ক্লাস বলতে পারো অথবা ম্যাথ রিভিউ বলতে পারো, কেননা তোমাদের অনেকটা সময় চলে গিয়েছে, তোমাদের এখন খুব স্বল্প সময় রয়েছে। এই সময়ের মধ্যে তোমাদের প্রিপারেশন নিতে হবে বোর্ডে এবং টেস্ট পরীক্ষায় ভালো করার জন্য। সো আমি এই ক্লাসটাতে মূলত তোমাদেরকে একটি ছোটখাটো রোড ম্যাপ দেখাই দেবো, এবং সেই রোড ম্যাপ অনুযায়ী তোমরা যদি মানে সিরিয়াল ওয়াইজ একটা একটা করে চ্যাপ্টার তোমরা শেষ করো, তো তোমাদের জন্য বেশ উপকার হবে। কেননা তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা এমনিতে শর্ট সিলেবাস। এখন শর্ট সিলেবাস দেখে তোমরা অনেকে গা হেলায় বসে আছো যে আমরা খুব সহজে শেষ করতে পারবো, কিন্তু অনেকে এখন এই সময় অনেকটা প্যানিকে আছে যে সে কি করবে, তা তো সে কিছু করে নাই। এখন সে কোন দিকে যাবে সে কিছু বুঝতেছে না, না সে প্র্যাকটিস করতে পারতেছে। তো আমার ক্লাসটা মূলত তাদের জন্যই যারা এতদিন গা হেলায় বসেছিল, এখন তাদের সময় আসছে নিজেদেরকে প্রুভ করার, নিজেদেরকে গড়ে তোলার। এখন সে নিজেকে গড়ে তুলবে এবং ভালো কিছু একটা করার চেষ্টা করবে। সো আমি রোড ম্যাপটাকে তোমাদের কাছে উপস্থাপন করব, দেন আমি তোমাদের কাছে তুলে ধরবো কিভাবে তোমরা চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার প্র্যাকটিস করে যাবে এবং সিলেবাসটাকে 100% শেষ করবে। এমনি তোমাদের শর্ট সিলেবাস, এর মধ্যে বাদ দেওয়ার মতো কিচ্ছু নেই। করতে হলে সবকিছু করতে হবে, পারতে হলে সবকিছুই পারতে হবে। A few inches later. সো বেসিক্যালি তোমাদের সিলেবাসটা আমি দেখে আসলাম। তোমাদের সিলেবাসে রয়েছে 1, সিলেবাসে রয়েছে 2, সিলেবাসে রয়েছে 3, 4, 7, 8 এবং 10। এসসি 2026 তোমাদের জন্য খুব লাকি একটা সিলেবাস করা হয়েছে। তোমাদের এই যে চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ, এই চ্যাপ্টারগুলোকে তুমি যদি সলভ একটা একটা করে করতে শুরু করো, খুব ইজিলি শেষ হয়ে যাবে। এই শুরু করলাম আমি পিছন থেকে শুরু করি। এই 10 নাম্বার চ্যাপ্টারের মাধ্যমে তুমি দুইটা সূত্রের মাধ্যমে সব ম্যাথ সলভ করতে পারবা। তোমার 2018 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত যতগুলো বোর্ড কোশ্চেন আসছে 10 অধ্যায় থেকে সব ইজিলি সলভ করতে পারবা। 8 নাম্বার চ্যাপ্টার তোমার জাস্ট 6টা থেকে 7টা চিত্র আছে, সেই চিত্র আর তোমার একটা সূত্র তোমার বুঝতে পারছো, একটা সূত্রের মাধ্যমে পুরো একটা চ্যাপ্টার তোমরা শেষ করতে পারতেছো। তারপরে যদি যে 8 7 তোমার 3 থেকে 4টা টাইপ রয়েছে, যার মধ্যে ইম্পর্টেন্ট টাইপ আমি অবশ্যই দুইটা টাইপ বলবো। এই চ্যাপ্টারটাকে তোমরা ইজিলি শেষ করতে পারবা। 4 নাম্বার চ্যাপ্টারে আমি দুটো টাইপে ভাগ করব। একটা টাইপের থেকে আমি তোমাকে একটা সৃজনশীল দেব, আর একটা টাইপ থেকে আরেকটা সৃজনশীল দেব। তো 4 ও দুইটা টাইপের মাধ্যমে তুমি পুরো 4 অধ্যায়টা শেষ করতে পারবা। 3 অধ্যায়টা একটু বিস্তীর্ণ রয়েছে। 3 অধ্যায়তে অনেক ধরনের ম্যাথ আছে। তোমার ব্রেকের ম্যাথ থেকে শুরু করে বুলেট, তারপর তুমি সিঁড়ি দিয়ে উঠতেছো, তোমার ওজন এত, মানে অনেক ধরনের ভাবে সাজানো আছে। কিন্তু আমি বলবো 3 নাম্বার চ্যাপ্টার থেকে বুলেটের ম্যাথ বন্দুকের গুলি মিস হবে, কিন্তু বুলেটের ম্যাথ মিস হবে না। তোমাদের এসএসসি হোক কিংবা তোমাদের টেস্ট পরীক্ষা, তোমাদের যে প্রশ্ন করবে সেই প্রশ্নকর্তা যদি সে জানে যে 3 নাম্বার চ্যাপ্টারে কোন জায়গায় কি আছে, সে অবশ্যই জানবে যে বুলেটের ম্যাথের মাধ্যমে 3 নাম্বার চ্যাপ্টার পুরোপুরি ক্লোজ করা সম্ভব। মানে যে 3 অধ্যায় পুরোটা পাবে সে বুলেটের ম্যাথ পারবে। মানে 3 অধ্যায়ের সকল বেসিক এই বুলেটের ম্যাথের মধ্যে ঢুকে দেওয়া আছে। তো বুলেটের ম্যাথটাকে আমি দুই ভাগে ভাগ করব। একটা বুলেটের ম্যাথের মধ্যে আমি রাখবো পশ্চাৎবেগ, আর লেখা কি বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না সেটা একটু পরে লক্ষ্য করতে হবে আমার ভিডিও দেখে। আমার সেটআপটা আমার তেমন কিছু না, তাই একটু কোয়ালিটিতে সমস্যা হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। পশ্চাৎবেগ এবং আরেকটি ম্যাথ হবে তক্তা। এটা ওই তক্তা যে তক্তাটা হচ্ছে গিয়ে ধরো আমি একটা এত মিটার পার সেকেন্ডে একটা বুলেট ছুড়লাম, সেটা একটি তক্তা বের করার পর তার ভরবেগ অর্ধেক হয়ে গেল, সে কয়টা তক্তা বের করতে হবে, এরকম টাইপের ম্যাথ। আর এই পশ্চাৎবেগের ম্যাথ, টোটাল এই দুই ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষায় যে প্রশ্নকর্তা তার মাথা যদি ঘিরে থেকে থাকে, সে এই দুইটার বাইরে প্রশ্ন দিবে না। সে জানবে যে এখান থেকে প্রশ্ন করলে তোমাকে ফুল জাস্টিফাই করা যাবে তুমি 3 নাম্বার চ্যাপ্টারটা পড়েছো কিনা। তারপর যাই তোমাদের 2 নাম্বার চ্যাপ্টার। 2 নাম্বার চ্যাপ্টারটাতে হচ্ছে কি তোমাদের অনেক ধরনের টাইপস আছে। এটা বিস্তীর্ণ জ্ঞান, তোমরা বলতে পারো এসসি লেভেলের বেসিকই বলতে পারো এই 2 নাম্বার চ্যাপ্টার ফিজিক্সের বেসিক। কিন্তু তুমি যদি বলো থিওরিটিক্যাল বেসিক, তোমার মানে বাহ্যিক বেসিক, যেসব বেসিকগুলো তোমার এখন লাগবে না ভবিষ্যতে কাজে আসবে, অনেক কাজে আসবে, সেটা হবে তোমাদের 1 নাম্বার চ্যাপ্টার। আর 2 নাম্বার চ্যাপ্টার থেকেও আমি আশা করি কিছু দেখাবো না, কিছু অঙ্ক দেখাই দিব এবং বলবো যে এই টাইপ ওয়াইজ করে যাও। তোমাদের প্র্যাকটিস অংশ তোমাদের জন্য চমক রয়েছে। প্র্যাকটিস অংশে আমি তোমাদেরকে এমন ট্রিক্স শিখিয়ে দিব, তুমি দিনে 1 থেকে 2 ঘন্টা ফিজিক্সের পিছনে টাইম দিবা,
টাইম দেওয়ার পর 1 মাস পর তুমি বলবা, তোমার বন্ধুকে তুমি বলবা, দোস্ত 2018 সাল থেকে শুরু করে 2025 সাল এমনকি কোন স্কুল কোন কলেজ মানে যেখান থেকে তুমি প্রশ্ন দিবে আমি সব সলভ করব, এমন কিছু তোমাদেরকে দেখাবো। তো অপেক্ষা করো সেই সময়টার জন্য। আগে আমি তোমাদের জন্য একটি রোড ম্যাপ স্থাপন করব যে কোন চ্যাপ্টারের পর তোমরা কোন চ্যাপ্টার পড়লে তোমাদের জন্য ভালো হবে, তোমরা ভালো করতে পারবে, তোমরা একটা মানে স্পৃহা থাকবে যে না আমি পরীক্ষায় পারবো, কেন পারবো না। তোমাদের কোনো তোমরা অনেক সময় নষ্ট করেছো। এই শর্ট সিলেবাস 1 মাসে কমপ্লিট করা সম্ভব, 1 মাসে কমপ্লিট করা সম্ভব। কিন্তু তোমরা যারা সময় নষ্ট করে দিয়েছো কোনো টেনশন নাই, এখনো অনেক সময় আছে। ঘুমায়া পড়ো, A+ কেন গোল্ডেন A+ পাবা। আচ্ছা, যদি আমি রোড ম্যাপটাকে তোমাদেরকে সামনে তুলে ধরি, প্রথমত আমি বলবো তোমাদেরকে পড়তে 8 অধ্যায়। 8 অধ্যায় পড়তে বলবো, কারণ 8 অধ্যায় থেকে তুমি যদি শুরু করো, 8 অধ্যায় তুমি মাত্র একটা সূত্র পাবা, যে সূত্রটি সব ম্যাথ সলভ করা সম্ভব। আর তোমরা পাবা কয়েকটি চিত্র, সেই চিত্রগুলো তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো, আমি চিত্র দেখাই দেব, চিত্র আঁকার জাস্ট ট্রিক্স শিখাই দেব, একটা ট্রিক্স শিখাবো, একটা চিত্র আঁকাবো, তুমি সব চিত্র আঁকতে পারবে। সো প্রথমে তোমরা পড়ো 8 অধ্যায়। 8 অধ্যায় তোমার ম্যাথ কম, চিত্র বেশি ইম্পর্টেন্ট। চিত্র আসবেই, ম্যাথ যদি না হয় তোমার চিত্র আসবে। তারপর তুমি পড়ো হচ্ছে তোমার 10 অধ্যায়। এখন ভাইয়া 10 অধ্যায় কেন বলেছি আমি? 10 অধ্যায় বলার একটাই মাত্র কারণ, আমি তোমাকে গড়ে তুলছি এমন ভাবে যে তুমি কিছুই পারো না, তুমি জাস্ট শুরু করতেছো। সো তোমার 10 অধ্যায় মাত্র 2টা সূত্র। সো তুমি ম্যাথের সাথে আস্তে আস্তে খাপ খাওয়াই নিতেছো। এই ম্যাথের সাথে খাপ খাওয়াইতে তুমি আস্তে আস্তে পুরো ফিজিক্সটা তোমার শেষ করতে হবে। তো 10 অধ্যায় পড়বা। 10 অধ্যায় পড়ার পর আমি বলবো হচ্ছে যে এইবার তোমার মাথা খাটানোর সময় চলে এসেছে। তুমি পড়বা হচ্ছে তোমার 7 অধ্যায়। 7 অধ্যায় কেন বলেছি ভাই? কারণ 7 অধ্যায়ের টপিক কম কিন্তু বুঝার অনেক কিছু। তুমি যদি বুঝে করতে থাকো, বুঝে প্র্যাকটিস করতে থাকো, 7 অধ্যায় একটু বড় চ্যাপ্টার, মোটামুটি আহামরি বড় না। মানে ধরো তোমার 2 নাম্বার চ্যাপ্টার যখন বললাম অনেক কিছু আছে, 2 নাম্বার চ্যাপ্টার যদি হয় একটু 7 অধ্যায় হচ্ছে একটু মানে একটু ছোট আর কি। কিন্তু তারপরে 7 অধ্যায় টপিক কম, তোমার মনে রাখতে সুবিধা হবে, তাই হ্যাঁ প্রথমে দিকেই 7 অধ্যায়কে রাখলাম। এরপর তোমাকে আমি পড়তে বলবো হচ্ছে গিয়ে তোমাদের 2 নাম্বার চ্যাপ্টার। এখন ভাইয়া 2 নাম্বার চ্যাপ্টার কেন বলেছি? 2 নাম্বার চ্যাপ্টার ওটা খুব ইজি, অনেক কম পরিমাণে সূত্র। এই অল্প সূত্র দিয়ে তুমি অনেক কিছু সলভ করতে পারবা। এই অল্প সূত্র দিয়ে এই 2 নাম্বার চ্যাপ্টারটা তুমি পড়বে, তুমি এই সূত্রে কিন্তু তোমার 3 নাম্বার চ্যাপ্টারে কাজে আসবে। 8 10 7 2 এরপরে 3। কেন ভাইয়া 2 এর পরে 3 রাখলাম? কজ 2 এর অনেকগুলো সূত্র তোমার 3 এ কাজে লাগবে। তোমার 3 নাম্বার চ্যাপ্টার থেকে যদি ম্যাথ দেয়, তোমাকে অনেক সময় শেষ বেগটা বলে দিবে না। শেষ বেগটা বের করতে হলে তোমার 2 অধ্যায় চ্যাপ্টারের সূত্রটা টেনে আনতে হবে। সো তোমাকে 3 পারতে হলে বের করতেই হবে। এবং এই 2 থেকে কিন্তু আরেকটা উপশাখা বের হয়। সেই উপশাখাটা কি জানো? সেই উপশাখাটা হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টার। এই 2 নাম্বার চ্যাপ্টারটা থেকে সূত্র যেরকম ভাবে 3 নাম্বারে কাজে লাগায়, প্রশ্নকর্তা চাইলেই তোমার এই 2 এর সাথে 4 এর কানেকশন করে দিতে পারবে খুবই ইজিলি। কারণ 4 এও তোমার বেগজনিত সূত্রের কাজ আছে। তো 8 10 7 2 3 এরপর আমি হচ্ছে কি তোমাদেরকে 4 করতে বললাম। 4 পড়ার পর তোমাদের কোন চ্যাপ্টার বাকি থাকে তোমরা বলতে পারো? তোমাদের বাকি থাকে হচ্ছে গিয়ে 1 নাম্বার চ্যাপ্টার। এখন 1 নাম্বার চ্যাপ্টারটাকে কেন লাস্টে রাখছি? এর সবথেকে মূল কারণ হচ্ছে তোমার 1 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে কি বেসিকে পুরো ভরপুর, এবং এটা তুমি যতই পড়ো না কেন 1 থেকে 2 মাস পর তুমি এটা ভুলে যাবে। হ্যাঁ এটা তোমার মনে রাখা অনেক কঠিন, অনেক টাইপের জিনিস। প্লাস এটা তোমাকে মনে রাখতে হবে, কেন বললাম জানো? এসসি তে হয়তো তোমার এটা আহামরি তোমাকে ইমপ্যাক্ট ফেলবে না, কিন্তু ইন ফিউচার তুমি যখন ইন্টারমিডিয়েটে পড়বে তখন 1 নাম্বার চ্যাপ্টার তোমাকে অনেক বেগ দিবে। সবসময় হ্যাঁ একটা কথা মনে রাখবা, ফিজিক্সের 1 নাম্বার চ্যাপ্টার, বায়োলজির 1 নাম্বার চ্যাপ্টার এবং হায়ার ম্যাথের 1 নাম্বার চ্যাপ্টার, এই তিনটা চ্যাপ্টার 1 হচ্ছে একটা বিগ 3। এটা তোমার ভবিষ্যতে ডিল করতে হবে। তুমি এখন এটাকে স্কিপ করে যাবা, ভবিষ্যতে পাবা না। অ্যাডমিশন বলো, এখন তুমি যদি ভালো কলেজে চান্স পেতে চাও, যেমন নটরডেম আছে, তারপর তোমার ভালো কলেজে যদি চান্স পেতে, যেসব কলেজে তোমার ভর্তি পরীক্ষা নেয়, সেই কলেজগুলো তোমাকে এই বেসিক গুলো থেকে কিন্তু আটকে দিবে। এবং কি তোমার ভবিষ্যতে কোনো ইউনিভার্সিটি যখন চান্স পেতে যাবে না, তখন তোমার এইখান থেকে অনেক কোচিং করে তোমাকে আটকায় দিবে। তো এই হচ্ছে আমাদের রোডম্যাপ। রোডম্যাপটা আমি এক সাইডে রাখলাম, কারণ আমি এই সাইড থেকে তোমাকে একটা প্র্যাকটিসের টিপস শিখিয়ে দেব। প্র্যাকটিসের টিপসটা তোমাদেরকে মনে রাখতে পারলে তুমি ইজিলি, যে বললাম না, তোমার বন্ধুকে বলো, বন্ধু আমাকে 2018 সাল থেকে 2025 সাল যে কোনো স্কুল যে কোনো প্রশ্ন দিয়ে আমি সলভ করে দেখাবো।
তুমি পারবা, হ্যাঁ এটা তোমার উপর বিশ্বাস, তুমি পারবা এটা। তো এই হচ্ছে আমাদের টোটাল রোড ম্যাপটা। এখন রোড ম্যাপটা তোমাকে দেখাইলাম, এটা কি দেখাইলাম, তুমি চ্যাপ্টারগুলোকে তোমার মাথায় নিবা, তুমি বুঝবা, তুমি পড়বা। এখন তোমার সময় হচ্ছে প্র্যাকটিস করা, কারণ প্র্যাকটিস যদি তুমি না করো তুমি পরীক্ষায় কিছু করতে পারবে না, তুমি প্রশ্নই করতে পারবে না। এখন প্র্যাকটিস তুমি যদি করতে চাও, প্র্যাকটিস করার আগে একটা টিপস শিখিয়ে দেব। টিপসটা হচ্ছে কি, তোমাকে ধরো তুমি এখন একটা চ্যাপ্টার নিলা, কোন চ্যাপ্টারটা ধরবো, এই চ্যাপ্টারগুলোতে ম্যাথ বেশি আছে, হ্যাঁ এই যে এই চ্যাপ্টারগুলোতে ম্যাথ বেশি আছে, তো আমি এই চ্যাপ্টারগুলো ধরি। বিসমিল্লাহ বললাম, আমি 3 নাম্বার চ্যাপ্টার ধরে যে আমি 3 নাম্বার চ্যাপ্টার আমার পড়া শেষ, আমি রোড ম্যাপ অনুযায়ী আমি 3 নাম্বার চ্যাপ্টার শেষ করে ফেলছি, এখন আমার প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস করব। এখন 3 নাম্বার চ্যাপ্টার কিন্তু অনেক ধরনের প্রশ্ন হয়। অ্যাকচুয়ালি আমি যদিও ভিডিওর মধ্যে একটু বলে দিয়েছি যে এটা আসবে, তবে সবসময় তো টিচারের মাথায় গিলু থাকে না, টিচার তো পুশ করে বলবে যে মোরা ভাই তো অনেক কঠিন প্রশ্ন পড়ে আসতেছে, সহজ প্রশ্ন দিয়ে দিই, তখন দেখবো পুরো মানে আটকে যায়। আমাদের ক্ষেত্রে অনেকবার হয়েছে এটা, আমরা অনেক কঠিন কঠিন জিনিস পড়ে গেছি, পরীক্ষায় যায় দেখে একদম বেসিক থেকে দিয়েছে কিছুই পারিনি। সো বেসিকও তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। আমি এখন তোমাদেরকে ভালো করে জোর দিয়ে ওটা পড়তে বলছি, কিন্তু বাকিগুলো যে পড়তে মানা এটা কিন্তু বলি নাই। সো চ্যাপ্টার 3 ভাইয়ার মাথায় অবভিয়াসলি বুলেটের অঙ্কই আসতেছে। সো আমি বুলেটের অঙ্ক একটা টাইপ ধরে নিই, বুলেটের অঙ্ক কোন বোর্ডে কিভাবে আসছে আমি আগে একটা জায়গায় একটা ওই যে সূচিপত্র বলে না, সূচিপত্রের মতো করে দিই। ধরো বুলেটের অঙ্ক বলবো না, শুধু বুলেটের পশ্চাৎ, বুলেটের পশ্চাৎ বেগ। এটা কোথায় লেখা জানো, তোমার একটা খাতা নিবা, এই খাতার মধ্যে সব সাবজেক্টের এরকম করে তোমার কিছু একটা করতে হবে, ভ্যালিডেশন শিখে তুমি বুঝতে পারবে। চ্যাপ্টার 3 অধ্যায় 3। তো অধ্যায় 3 এর আমি একটা টাইপ নিলাম, মনে করো আমার প্রশ্নের মধ্যে একটা টাইপ নিলাম বুলেটের পশ্চাৎ বেগ। এখন তোমরা বিসমিল্লাহ পড়ে তোমার গাইডটা খুলবে, গাইডটা খোলার পর দেখবা বুলেটের অঙ্ক তোমার এই পশ্চাৎ বেগের অঙ্ক কোথায় কোথায় আসছে। ধরে নিই আমরা ঢাকা বোর্ডে বসে আসছি, ধরে নিই আমার কাছে এখন বইটা দূরে আছে, আমি বইটা খুলতে যাচ্ছি না, ধরে নিই ঢাকা বোর্ড কোথায় আসছে, 19 এ আসছে, 19 এর কোথায় আসছে, 19 এর গ তে আসছে। এভাবে লিখবা, সেম ভাবে তুমি পুরো গাইড খুঁজবা কোন জায়গায় বুলেটের অঙ্কগুলো তুমি পাবা। তুমি চট্টগ্রাম পাবা, তুমি যদি এভাবে বড় করে লিখতে না চাও সবসময় লিখবা চ বোর্ড 2019 ঘ, কু মানে কুমিল্লা, তারপর বো 2019 গ, তারপর সিলেট বোর্ড 2021 গ। সাপোজ আমি গ করতেছি, এগুলো গহতেও আসে, পশ্চাৎ বেগে একটু প্যাচ খাওয়া দিলে গহ দিয়ে দেয় অনেক সময়। সো এরকম করে তুমি বরিশাল বোর্ড লিখবা, তো বরিশাল বোর্ড 2019 ঘ, এরকম করে করে তুমি লিখে যাবা। তুমি দেখবা 20টা 25টা ম্যাথ তুমি ইজিলি পেয়ে যাইতেছো, 20টা 25টা করে তুমি ইজিলি একটা টাইপের অঙ্ক তুমি অনেক জায়গায় পাইতেছো। তো এখন তোমার কাজ কি হবে, তুমি এটা নোট তো করবাই, এরকম করে প্রত্যেকটা টাইপ যেমন পশ্চাৎ বেগ দেখাইছি, পশ্চাৎ বেগ শেষ হয়ে গেলে তুমি বুলেটের তক্তার ম্যাথগুলোকে একটা টাইপ করবা, তারপর তোমার টাইপ করবা হচ্ছে এই ব্রেকের ম্যাথ। এরকম করে টাইপ ওয়াইজ করতে করতে তুমি দেখবা 5টা কি 6টা এরকম টাইপ তোমরা বের করে ফেলতে পারবা। তোমরা নিজেরা বের করবা যে আমার মনে হচ্ছে এটা একটা টাইপ, এর মতো করে আমি অনেকগুলো প্রশ্ন দেখতেছি, হ্যাঁ এরকম করে তোমরা নিজেরা বের করবে। এখন বের করা শেষ, চ্যাপ্টার 3 এরকম করে তুমি নোট করে ফেলছো সূচিপত্র। এখন তোমার কাজ হবে বুলেটের পশ্চাৎ বেগের ফার্স্ট ম্যাথটা দেখা, সেকেন্ড ম্যাথটা দেখা, থার্ড ম্যাথটা দেখা, এটা তোমার কাজ। এখন তুমি যখন এই 3টা ম্যাথ দেখবা না, তোমার মধ্যে একটা একঘেয়েমি চলে আসে, কি একই জিনিস বারবার করতেছে, এখন তোমার মধ্যে একঘেয়েমি চলে আসছে যে ভাই আমি 3টা ম্যাথ সলভ করার মধ্যে 20-21টা ম্যাথ সলভ করে ফেলবো, আমার তো 3টা করলেই শেষ। বাবা কাহিনী তো সোজা না, তুমি বাকিগুলোকে যদি ছেড়ে দাও তুমি অনেক কিছু মিস করবে। অনেক সময় প্রশ্নের প্যাচ আছে ভাই, প্রশ্নের প্যাচের মধ্যে তোমার শেষ বেগ ভুলে দেয় না, তখন তুমি কিভাবে সলভ করবা, কিছু না কিছু একটা ভুলে দেয় না। সো তোমাকে প্রশ্নগুলো একটু লক্ষ্য রাখতে হবে, প্রশ্নগুলোকেও তোমাকে
লক্ষ্য রাখতে হবে। প্রশ্নগুলোকে তুমি যদি লক্ষ্য না রাখো, পরীক্ষার হলে তুমি প্রশ্ন ধরতে পারো না। তো ভাইয়া তোমাকে শর্টকাট টেকনিক শিখাই দিছি বলে এটা যে তুমি চুরি করবে, তুমি চুরি করতে পারো না। তোমাকে তিনটা ম্যাথ সলভ করবে, বাকিগুলো তুমি সলভ না করো, তুমি প্রশ্ন আর উত্তর দেখতে হবে না, কমপক্ষে দেখতেই হবে যে প্রশ্নে কি বলছে আর উত্তরে কি করছে, প্রশ্নে কি বলছে আর উত্তরে কি করছে। এইটা দেখার মাধ্যমে তোমার চলে গেল কি প্র্যাকটিস অংশ। তো তোমরা তোমাদেরকে জন্য তোমাকে দেখাই দিলাম চ্যাপ্টার 8 মানে এটা পুরো চ্যাপ্টার 10, তারপর পুরো চ্যাপ্টার 7, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর পুরো 1 সবার লাস্টে রাখার মূল কারণ সেটা তুমি ভুলে যাবে। আর চ্যাপ্টার 1 এ সবথেকে বেশি তোমাকে কোশ্চেন করা হবে নৈতিক। হ্যাঁ, সৃজনশীল যে প্রশ্ন করবে না তা না, সৃজনশীল থেকে প্রশ্ন করবে, কিন্তু আমি পার্সোনালি বলবো চ্যাপ্টার 1 থেকে কোশ্চেন অ্যানসার এটা না করো। কারণ চ্যাপ্টার 1 এর মধ্যে কিন্তু বাংলা কথা আছে, আর সব সময় রাখবা যে সকল ম্যাথের মধ্যে বাংলা কথা আছে ওইটাতে আমরা এড়ায় চলবো। কারণ বাংলা কথা যেহেতু 4 এ 3 দিতেই পারে, 3 এ 2 দিতেই পারে, টিচারের ইচ্ছা, আমাদের কিছু করার নাই, আমরা কিছু করতে পারবো। তাই তার পছন্দ হয় সে 4 এ 3 দিল, তার পছন্দ হয় সে 4 এ 3 এ 2 দিল। তো ম্যাথ এটা এমন একটা জিনিস পড়লেই ফুল মার্কস। তো তুমি যদি 5 এ 5 আনতে পারো, 4 এ 4 আনতে পারো, 3 এ 3 আনতে পারো, তাহলে তুমি কেন তুমি আবার বাংলা কথা ঢুকায় রিস্ক নিবা? বাসায় তুমি যদি বলো আমি 90 পাবো, তোমাকে 90 পাইতে হবে, তোমার নাম্বার কেউ কাটতে পারবেই না। এটাই হচ্ছে ম্যাথের জাদু। সো এই জন্য ভাই 1 নাম্বার চ্যাপ্টারকে লাস্টে রাখছি, কজ 1 নাম্বার চ্যাপ্টার থেকে তোমাদের অনেক পরিমাণে ভিত্তিক আসবে পরীক্ষা, যত বেশি আগে তুমি এই সবগুলো রিভিশন করতে পারবে তত তোমার জন্য ভালো। এজন্য চ্যাপ্টার 1টা সবার লাস্টে রাখা হয়েছে, আর সৃজনশীল প্রশ্নের জন্য আমি সবগুলোকে রাখবো। তবে চ্যাপ্টার 4 এর চ্যাপ্টার 1 এর সৃজনশীল তোমরা দেখে আছো এরকম টাইপ যদি করতে পারো কইরো, কজ ধরো এখান থেকে প্রশ্ন এমন করো অনেক কঠিন পারতেছ না, পুরো চ্যাপ্টার 1 এ যেতে করার নেই। সো এই হলো তোমাদের রোড ম্যাপ, আর এই হলো তোমাদের প্র্যাকটিসের নিয়ম। আশা করি বুঝতে পারছো। তোমার প্র্যাকটিস ঠিক একইভাবে করে যাবা ইনশাআল্লাহ। টেস্ট পরীক্ষা ভালো, তারপর তোমাদের বোর্ড পরীক্ষা ভালো, কোনটা তোমরা আটকাবে না। ভাই ভাই কি টেকনিক শিখাই দিলাম তোমাদেরকে, এই টেকনিক দিয়ে ভাই কে ফেল করে? ভাই ফেলের কোনো প্রশ্ন নেই, তোমাদের A+ নিশ্চিত। তোমরা যদি এইভাবে ঘুরে ঘুরে আগে 8, তারপর আগে তোমরা এইভাবে আগে 8 অধ্যায় তুমি বুঝবা, তারপর এইভাবে প্র্যাকটিস করলা, 10 অধ্যায় বুঝলা, এভাবে প্র্যাকটিস করলা। ভাই 8 অধ্যায়ের কোন টাইপ হবে? তুমি মাত্র দুইটা টাইপ পাবে, একটা হচ্ছে সহজ টাইপ আর একটা হচ্ছে পেঁচানো টাইপ। সো তুমি 10 অধ্যায় তুমি পড়বা, 10 অধ্যায় তোমার দুইটা সূত্র, এটা তুমি 10 অধ্যায় বুঝলা, বেসিকটা বুঝলা, তারপর তুমি এভাবে প্র্যাকটিস করলা। 7 অধ্যায় বেসিকটা বুঝলা, এভাবে প্র্যাকটিস করলা। 2 অধ্যায়টা বুঝলা, এভাবে প্র্যাকটিস করলা। 3 অধ্যায়টা বুঝলা, এভাবে প্র্যাকটিস করলা। 4 অধ্যায়টা বুঝলা, এভাবে প্র্যাকটিস করলা। 1 অধ্যায়টা বুঝলা, এভাবে প্র্যাকটিস করে নিলা। কারণ ওই যে বললাম পরীক্ষার প্রশ্ন যদি হার্ড করে 1 নাম্বার থেকে সৃজনশীল অ্যানসার করতে হবে, কিছু করার নেই। সো এইভাবে তোমরা কিন্তু খুব ইজিলি 2 থেকে 2.5 মাস সময় লাগবে তোমাদের সিলেবাস শেষ করতে পারি। লিটারালি 2 থেকে 2.5 মাস লাগবে। কি বললাম 8 অধ্যায়ের ভিতরে তোমার ইয়া আছে, খালি চিত্র আছে আর ম্যাথ আছে, একদিনে শেষ করা যায়। তুমি স্টুডেন্ট বাংলা তুমি ভালো পারো না, তুমি 3 দিনই নাও। একদিন তুমি ম্যাথ দেখলা, একদিন তোমরা ইয়া দেখলা, মানে আমি বলছি মাথা ঢুকানো, প্র্যাকটিসের কথা আমি বলি না, প্র্যাকটিসের শেষ নাই কোনো। একদিন তুমি ম্যাথ চিত্রগুলো দেখলা, আরেকদিন তুমি ম্যাথগুলো দেখলা, আরেকদিন তুমি প্র্যাকটিসের জন্য সবকিছু সাজাইলা, ঘুমায় প্র্যাকটিস শুরু করে দিলা। তোমার 1 সপ্তাহের মধ্যে তোমার 8 অধ্যায় শেষ, 10 অধ্যায় সেম টাইম লাগবে, 7 অধ্যায় ধরে দিলাম তোমার 2 সপ্তাহ মতো লাগবে, ধরে নিলাম একদম, মানে তুমি খুব স্লোলি আগাইতেছো। তারপরে ভালো মতো আগাও, তুমি 7 অধ্যায় ধরলাম 2 সপ্তাহ, কত হলো? 3 সপ্তাহ হয়ে গেল নাকি? তারপর এটা থেকে তুমি ধরো 2 সপ্তাহ, কত হইলো? এখানে তোমার 2 সপ্তাহ, সরি 1 সপ্তাহ 1 সপ্তাহ 2 সপ্তাহ, টোটাল 4 সপ্তাহ, মানে 1 মাস তোমার এখানে শেষ, 1 মাস শেষ এখানে। দেন 2 সপ্তাহ 2 সপ্তাহ 4 সপ্তাহ হয়ে গেল, এখানে তোমার 1 মাস শেষ। ভাই তুমি যদি 2 সপ্তাহ করে চ্যাপ্টার 2 টাইম দাও, চ্যাপ্টার 2 কিছু বাদ থাকে না। তোমার এগুলা কেন চ্যাপ্টার 2 এর বেসিক থেকে শুরু করে হায়ার লেভেল সব শেষ তোমার চ্যাপ্টার 2 যদি তুমি 2 সপ্তাহ করে টাইম দাও। আর 7ও তো ভাই 7 2 এর থেকে ছোট, 2 সপ্তাহ করে টাইম তুমি নিজেই করবে, 2 সপ্তাহ কম লাগবে তোমার। সো এখান থেকে তুমি 2 সপ্তাহ ধরো, এখান থেকে 2 সপ্তাহ ধরো, এখানে 1 মাস, কত হলো? 1-2 মাস, 1-2 মাস। ভাই কি বলছে? 2.5 মাসের মধ্যে শেষ করতে পারবা। তো এখান থেকে তুমি ধরে নাও 1 সপ্তাহ, 4 অধ্যায়, বেশি কিছু তোমার করা লাগবে না। ভাই আপনাকে একটা জিনিস দেখা দেবো, এইভাবে প্রশ্ন আসে চ্যাপ্টার 4 এর মধ্যে 3 ভাবে প্রশ্ন করতে পারে। তো 1 সপ্তাহ, আর এগুলো বেসিক মিলে তোমার 2.5 সপ্তাহ। সো টোটাল 2.5 মাস তোমার পদার্থবিজ্ঞান সিলেবাস শেষ। ভাইয়া কেন বলছি
বলছি যে তোমার টেস্ট পরীক্ষার পরেও অনেকে নাম্বার উঠাতে পারে, এ প্লাস উঠাতে পারে ইজি। এর উপর তোমাদের শর্ট সিলেবাস, তোমাদের জন্য তো আরো ইজি ভাই। তোমাদেরকে যে আমি কি পরিমাণ বাড়ায় সময় দিছি আশা করতে পারো। তুমি যা দেখো তোমার কিছু ফ্রেন্ডদেরকে দেখবা 8 অধ্যায় যেখানে আমি তোমাকে এক সপ্তাহ বলছি ও এক দিনে শেষ করছে, এক দিনে শেষ করছে। এরকম অনেক মানুষ পাবা। তবে তোমাদের জন্য আমি আরেকটা কথা বলে দিই, সেই কথাটা হচ্ছে যে তোমরা সাবজেক্ট ওয়াইজ পড়ো, তোমরা পড়ো হচ্ছে কি চ্যাপ্টার ওয়াইজ। কেন বললাম? তোমাদের সুবিধার্থে বললাম। তুমি যদি সাবজেক্ট ওয়াইজ পড়ো না, তোমার মাথার মধ্যে একটা প্রেশার চলে আসবে যে এই সাবজেক্টটা আমার এখন শেষ হয়নি। তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ পড়ো, চ্যাপ্টার ওয়াইজ যদি পড়ো তাহলে তোমার মাথায় কোনো প্রেশারই আসবে। চ্যাপ্টার ধরবা, বুঝবা, বুঝে যদি হয়ে যায় তাহলে প্র্যাকটিস করবা, চ্যাপ্টার শেষ। অল্প কয়েকটা চ্যাপ্টার মতো 1 2 3 4 5 6 7টা চ্যাপ্টার মতো কতক্ষণই বা লাগবে। এবার মানে পরীক্ষার আগের রাত্রে আবারও বলতেছি, এই জিনিসটা যে তোমার কি পরিমাণ হেল্প করবে বলার বাইরে, প্র্যাকটিসের এই মেথডটা তোমার কি পরিমাণ হেল্প করবে এটা বলার বাইরে। তুমি জাস্ট প্র্যাকটিস করবা, শেষ, তোমার সাবজেক্ট শেষ, তোমার চ্যাপ্টার শেষ, তোমার সব কিছু শেষ। সো আমি এখন তোমাকে 8 অধ্যায় কিছুটা বেসিক দিব, দেওয়ার চেষ্টা করব। 8 অধ্যায় বেসিক দিয়ে আজকের মতো আমি বিদায় নেব। সো ম্যানুয়াল লিটার। A few inches later. কিছুক্ষণ সময় ব্রেকের পর মানে আমার বাস্তব লাইফে ব্রেক, এডিটের পর তোমার ব্রেক দিব না, 1 থেকে 2 সেকেন্ড ব্রেক দিব ভাই, আবার 5 মিনিট। সো হয়তো তোমার ক্যামেরা অ্যাঙ্গেল একটু চেঞ্জ দেখতে পারো, কজ আমার কোনো মোবাইল হোল্ডার নেই। লিটারালি আমি আজকে ক্লাস দিতেছি, আমার মাইক নাই, মোবাইল হোল্ডার নাই, ঠিকমতো লাইটিং নাই। এমনকি আমি নিজে ঘরে ক্লাস করে দিছি না, আমি আমার টিচারের বাসায় চলে আসছি। আমার টিচারের বাসায় বোর্ড আছে, আমি মার্কেটিং চলে আসছি যে আমি একটা ক্লাস নিব। ঠিক একই কথা তোমাদের মধ্যে রাখবো যে আমি ভালো কিছু একটা করে দেখাবো, আমি নিজেকে প্রমাণ করবো। আই ওয়াজ লাইক পড়ানো টিচার হচ্ছে কি আমার কাছে অনেক বড় একটা ইন্সপিরেশন। টিচারের মর্যাদাটা আমার কাছে অনেক চূড়ান্ত পর্যায়ে আছে। যে চেয়ারে আমি আমার মোবাইলটা রাখছি আজ পর্যন্ত আমি চেয়ারে বসিনি, কজ এটা আমার টিচারের চেয়ার, আমার শিক্ষকের চেয়ার। তো টিচারের মর্যাদাটা রাখতে হবে। এটা বলবো যে আমার জাস্ট ইচ্ছা আছে আমি ক্লাস করবো, মানে আমি পড়বো। তোমার ইচ্ছা যদি থাকে তুমি নিজেকে প্রমাণ করবা, মানে তুমি নিজেকে প্রমাণ করবা, জাস্ট প্রুভ ইয়োরসেলফ। আচ্ছা যাই হোক, কথা কনটেক্সটের বাইরে অনেক কিছু বলে ফেললাম, বাদ দাও। আমি শুরু করবো অধ্যায় 8। অধ্যায় 8কে আমি দুই ভাগে ভাগ করবো। একটা ভাগ দিব আমি কি চিত্রকে, একটা ভাগ দিব আমি চিত্রকে, আরেকটা ভাগ দিব আমি ম্যাথ। এখন এমন না যে ভাইয়া তোমাকে আমি চ্যাপ্টার 8 7 তারপর 10 2 3 1 একটু সব শেষ করে দেব, এমন তো না ভাই। একটা ওয়ান শট ক্লাস নিতেছে, অনেক কিছু মিস যাবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। এমন যে তুমি ক্লাস করে সবকিছু পারো এমন কিছু না। আমি জাস্ট তোমাকে পথটা দেখাই দিচ্ছি, আমি জাস্ট তোমার জন্য একটা পথ প্রদর্শক যে এইভাবে তুমি হাঁটো, তোমার উন্নতি হবে, তুমি ভালো করতে পারো। সো বেসিক্যালি তোমরা অধ্যায় 8 কে আমি দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে চিত্র আর একটা হচ্ছে ম্যাথ। তোমার ম্যাথ আছে আসে হচ্ছে কি সাধারণত গতে, এবং চিত্র হয় সাধারণত গহতে। আর তোমার অনেক সময় আসবে গতেও চিত্র, গহতেও চিত্র, ম্যাথ বাদ। ম্যাথ তোমার নৈতিক আছে, তোমার চিত্র ম্যাথ আসে না, এরকম অনেক আছে। অনেক স্কুল তুমি যদি সলভ করো এই টেস্ট পরীক্ষার পর, তুমি তো টেস্ট পেপার কিনবা, ম্যাথ পেপার সব স্কুল সলভ করবা, তখন তুমি দেখবা কিছু কিছু স্কুলের এরকম বাবা বিকুটে তারা ম্যাথ দেয় না, তারা চিত্র দিয়ে দিচ্ছে, কারণ চিত্রে প্যাচ আছে। সো চিত্রকে আমি যদি তোমাকে এখন ম্যাথটাকে একটু পরে দেখাই, চিত্রকে তোমার যদি শেষ করে দিই, তোমার 5 থেকে 10 মিনিট কিন্তু তোমার চিত্র সম্পূর্ণ শেষ। চিত্র নিয়ে ভাইয়া কোনো টেনশনই নেই তোমার, লিটারালি কোনো টেনশন। চিত্র খুব ইজিলি শেষ করা যাবে। চিত্র আঁকতে হলে তোমার 8 অধ্যায় যেটা নিয়ে সবথেকে বেশি কাজ করা হয়, একটা হচ্ছে অবতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ। আর টিচার যদি বিক্ষুব্ধ হয়ে থাকে তাহলে তোমার সমতল দর্পণ দিয়ে দেবে। লিটারালি তুমি যদি বোর্ড প্রশ্ন দেখো একটা জায়গায় খালি বাবা সমতল দর্পণ, এটা ঢাকা বোর্ড কত জানি না, একটু মনে করতেছ না, একটু দেখে বলতে পারবে। এই একটা বিক্ষুব্ধ জায়গায় খালি সমতল দর্পণ, আর কোথাও সমতল দর্পণ না। কিন্তু তোমার কি বলে, আমরা যখন থেকে পরীক্ষা দিয়ে আসতেছি, মানে 2000 এর আগের বছর পরীক্ষা দিয়েছি আমি 2024 সালে। সো সেই সময় থেকেই মূলত একটা প্যাটার্ন চেঞ্জ করার টেন্ডেন্সি চলে আসে। তোমার বোর্ড যারা প্রশ্ন করতেছে তারা সাধারণত যেটা থেকে প্রশ্ন করে সেটা থেকে প্রশ্ন করে না।
এই যদি একটা উদাহরণ দিই ভাইয়া, কেমিস্ট্রি উদাহরণ দিই, জৈব যৌগ এমন একটা চ্যাপ্টার ভাই, কোনো জায়গায় বাদ নেই জৈব যৌগ ছাড়া প্রশ্ন বসছে। অ্যাসিডে জৈব যৌগ ছাড়া মানে কেমিস্ট্রি কিছুই না, জৈব যৌগই নেই কেমিস্ট্রি। সো জৈব যৌগ থেকে অনেক সময় দুইটা সৃজনশীল ফুল চলে আসে, একটা সৃজনশীল তো মাস আসে, তোমার লাইফ যদি ভালো থাকে দুইটা সৃজনশীল চলে আসে। ভাইয়া জৈব যৌগ A to Z সব শেষ ছিল লিটারালি। জৈব যৌগ থেকে কোন জায়গা থেকে ভাইয়া রাখতে পারে না খতে আর আমি টাইপ ওয়াইজ তো পড়ছি, 8 নম্বর প্রশ্নই ওঠে না পরীক্ষার ফলে। জৈব যৌগ থেকে আসছে মাত্র একটা ক আসছে। বুঝতে পারতেছো তারা কি পরিমাণ প্রশ্ন চেঞ্জ করছে, যেখান থেকে প্রশ্ন একটা আসবে মাস্ট এবং ভাগ্য ভালো হলে দুইটা চলে আসে, সেখান থেকে প্রশ্নই দেয় না, আসছে একটা ক। সো এটা মাথায় রাখতে হবে যে আমরা যে প্যাটার্ন মানে আগে যারা আমরা বোর্ড পড়বো, স্কুল পড়বো, আমরা প্যাটার্ন ওয়াইজ করে শেষ করবো যে এই প্যাটার্নের প্রশ্ন আসবে, প্যাটার্ন চেঞ্জ হইতেই পারে। আচ্ছা যদি বিদ্যুৎ হয় প্যাটার্নটা চেঞ্জ করে তখন কোন দিকে যাবে? আচ্ছা ঠিক আছে, তো আমি তোমাকে তিনটা চিত্র দেখাবো বলতে, তোমাকে আমি বেসিক্যালি অবতল দেখা থেকে দেখাবো দুইটা, উত্তল থেকে দেখাবো একটা, আর সমতল দর্পণ ওই একটা বোর্ড দেখলে হয়ে যাবে, আমি দেখাবো। তো তোমাকে আমি প্রথমত রুলস বলে দিই। আলো ধর্ম আছে কিন্তু, বুঝছো? আলো ধর্ম আছে। আলো যদি তোমার এই যে অক্ষরেখা লেখাটা আছে মাঝখান দিয়ে যে গেছে, অক্ষরেখা সমান্তরাল হয়ে যায়, আলো লেখা আছে ওকার দিনে দেখছি তোমাদের বুঝতে যায়, আমার মাথা গেছে নষ্ট হয়ে। আচ্ছা অবতল দর্পণের চিত্র তো আমি আঁকি নেই, আমি জাস্ট দেখে যে চিত্র আঁকছি, আঁকার সময় সুন্দর করে রাখবো, এটা আলো ধর্ম বুঝিয়ে দিচ্ছি। আলো যদি এই রেখাটা একদম সমান্তরাল হয়ে যায়, এটা কোন রেখা? মাঝখান থেকে যে অক্ষরেখাটা যাবে, এই রেখাটা যদি সমান্তরাল হয়ে যায়, সে এই দর্পণে প্রতিফলিত হয়ে এক দিক থেকে যাবে, সেটা হচ্ছে কি জানো? ফোকাস। সে সব সময় ফোকাস দিয়ে যাবে। সে যদি এই যে এভাবে সমান্তরাল হয়ে যায়, সে ফোকাস দিয়ে যাবে। সে যদি এভাবে সমান্তরাল দিয়ে যায়, সে ফোকাস দিয়ে যাবে। মানে সে যেভাবেই যাক থাকেন, সে যদি সমান্তরাল হয়ে যায়, সে ফোকাস দিয়েই যাবে। এটা তার ধর্ম। এই ধর্মটা মনে রাখবা। এই একটা ধর্ম তোমাকে চিত্র আঁকতে সাহায্য করবে, আরেকটা ধর্ম তোমাকে চিত্র আঁকতে সাহায্য করবে। সেই ধর্মটা হচ্ছে কি তোমার বক্রতার ব্যাসার্ধ রিলেটেড। এখন আলো যদি তোমার বক্রতার ব্যাসার্ধ দিয়ে আসে, এই ধরো এটা হচ্ছে কি তোমার ফোকাস, এটা হচ্ছে তোমার বক্রতার ব্যাসার্ধ, এই হচ্ছে তোমার দর্পণ। এই দুটো ধর্ম কিন্তু তোমার উত্তল দর্পণেও কাজ করবে, অবতল দর্পণেও কাজ করবে। এই দুটো ধর্ম দিয়ে তুমি চিত্র আঁকবে। এখন আলো যদি তোমার এই দর্পণ দিয়ে যায়, সে গেল এইভাবে, সে কিন্তু ফিরত আসবে এই পথেই, মানে সে কিভাবে যাবে? এভাবে ফিরত আসবে, তার বাঁকা তেরা হওয়ার কোনো অপশন নেই। আগেটা যেমন সে সোজা গেছে, বাঁকা হয়ে দিকে চলে আসবে বাড়িটা, কিন্তু এতে বাড়িটা একদম সোজা চলে আসবে। সো এই হচ্ছে কি তোমার দুইটা রুলস। এই দুইটা রুলস দিয়ে মূলত তোমরা সব চিত্র আঁকতে পারো, লিটারালি উত্তল দর্পণের, অবতল দর্পণের। এই দুটো রুলস তুমি মনে রাখো। অনেকে দেখলাম আমি 8 ঘন্টা 7 ঘন্টা ধরে চিত্র বুঝে, আমি জানি না কি বুঝাইছে ভাই, টিচার স্টুডেন্টদেরকে মাথা মনে শেষ করে দিয়েছে। বাট তোমরা জাস্ট এই দুটো রুলস শিখবা, চিত্র শেষ। তোমার চিত্র কোনো ব্যাপারই না, এবার চিত্র যদি আঁকতে যাই, তোমরা মনে রাখবা রুলস অফ 6 বলতে একটা কিছু বলছিল ভাইয়া, রুলস অফ 6 বলতে কিছু একটা বলছিল ভাইয়া। রুলস অফ 6 টা কি হচ্ছে? আগে আমি বড় করে দর্পণটা আঁকি। হ্যাঁ, বড় করে দর্পণটা আঁকলাম, একটা অবতল দর্পণ আঁকলাম, অক্ষরে দিলাম, এই আলো বিছা দিই। আলো তো বুঝতেছই, কিন্তু অধ্যায় 8 আমি বললাম আলো নিয়ে তো কথা বলতে, আলো লেখা দরকার আছে গো। ঠিক আছে, তোমার আমি এই চিত্রটা আঁকলাম। এখন চিত্রটাকে ভাই কিছু অংশে ভাগ করে দেবো, এক অসীমটাকে ভাই কিন্তু ছোঁয়া মানে হাতের নাগালে বের রাখছি, লিটারালি অসীম বলতে তোমাকে যদি প্রশ্ন বলে দেয় অসীম যদি কোনো বস্তু আছে, তুমি কিন্তু বস্তুটা এখানে রাখতে পারবে না, তোমাকে বস্তুটা রাখতে হবে আসমান। বস্তু বলতে তুমি নিজেও জানো না, প্রশ্ন করতে জানো না। এক হচ্ছে কি অসীম। দুই অসীম এবং বক্রতার ব্যাসার্ধের মাঝখানে, এখানে দিলাম সি, দুইটার একটু কাছে দিই, সমস্যা নেই। এই হচ্ছে দুই।
এবার তোমার সি মানে তোমার বক্রতার ব্যাসার্ধকে দৈর্ঘ্য হচ্ছে কি 3, বক্রতার ব্যাসার্ধকে দৈর্ঘ্য হচ্ছে কি 3 এবং ফোকাস দূরত্ব ধরলাম f, ফোকাস দূরত্ব ধরলাম f, ফোকাস দূরত্ব থেকে দৈর্ঘ্য হল ফোকাস দূরত্ব ধরবো না, ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধ কিন্তু আছে মাঝখানে কিন্তু একটা জায়গা আছে, ফোকাস দূরত্বের আগে তোমার আগে 4 বসাতে হবে, 4টা কিন্তু বসাতে হবে। এরপর হচ্ছে কি তোমার কত 5, বক্রতার ব্যাসার্ধকে ধরবো আমরা 5। ওয়াও ভাই কি বলছিস তুমি দেখছো ভাই, এক লিখছি বাংলা, দুই লিখছি বাংলা, এগুলো আবার ইংরেজিতে লিখতে হচ্ছে মানে ভাই কলেজে হচ্ছে কি ইংলিশে লিখতে লিখতে ভাই একটা অভ্যাস হয়ে গেছে কি তেজ দিতে আবার বাংলা লিখতাম, এজন্য ওই অভ্যাসটা হয়ে গেছে, শুরুগুলো আমি ইংরেজি দিয়ে শেষগুলো আমি ইংরেজি দিয়ে। আচ্ছা 1 তারপর 2 3 4 5 এখন ভাই 6 কোথায়, 6 হচ্ছে কি তোমার দর্পণ এবং ফোকাস দূরত্বের মাঝখানে জায়গাটা দিবা 6, আরেকটা জায়গা কিন্তু রয়ে গেছে সেটা কি জানো 0 কি তোমার সংখ্যাতে কিন্তু 0 আছে, সেই 0টা হবে হচ্ছে কি দর্পণের অপর পাশে, এটা দ্বারা একমাত্র কারণ কল্পনীয়, কল্পনীয় যত সব আমার বিম্ব আসবে সব 0 তে আসবে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের অবতল দর্পণের জন্য একটা চিত্র দেখাইলাম। এখন ভাই তোমাকে দেখা দিব যে বিম্ব কিভাবে কোথায় দাঁড়ালে কেন কেন হয়। এখন রুলস অফ 6 দেখানোর মানে কি তুমি জানো, রুলস অফ 6 হচ্ছে কি তোমার বিম্বটা সবসময় রুলস অফ 6 ফলো করবে। এখন তুমি যদি বিম্বটা তোমাকে রাখো 1 এ, বিম্বটা তুমি যদি রাখো 1 এ, এখন তোমাকে যোগফল বের করতে হবে কত 6, বিম্বটা যদি 1 এ রাখো তাহলে তোমার বিম্বটা বের করতে হবে 5 এ, তাহলে তোমার যোগফল 6 হবে। বিম্বটা তুমি যদি রাখো 2 এ তাহলে তোমার কত, বিম্বটা তুমি যদি রাখো 2 এ, বিম্ব যদি তুমি মানে তুমি লক্ষ্যবস্তু যদি রাখো তোমার 2 এ তাহলে তোমার বিম্ব হইতে হবে কত 4 এ, কারণ যোগফল 6 হইতে হবে। বিম্ব লক্ষ্যবস্তু তুমি যদি রাখো 3 এ তাহলে তোমার বিম্ব হইতে হবে 3 এ, কারণ যোগফল হইতে হবে 6। এই যে 6টাকে আমরা যোগফল বের করতেছি এটাই হচ্ছে রুলস অফ 6। তুমি ঠিক এটা মনে রাখবা সব সময়, এই রুলস অফ 6 মনে রাখবা, এই যে তুমি তোমার বিম্ব ফালাই ফেলতে পারবা। নবী থেকে বলবে লক্ষ্যবস্তু যদি এখানে থাকে তোমার বিম্ব কোথায় হবে, এটা কই আছে, এটা আছে 2 এ, তাহলে বিম্ব কোথায় হবে 4 এ হবে। 4 কোথায় 2 3 4 এখানে হবে তোমার বিম্বটা। রুলস অফ 6, ইটস রুলস অফ 6 মানে তুমি চোখ বন্ধ করে চিত্র আকার আগে বলে দিতে পারবা যে আমার বিম্বটা কোথায় হইতেছে। দেখছো ভাই ডাসে হাতে নিয়ে ডাসে রুলস অফ 6। সো তোমাকে আমি হ্যাঁ মুসলাম কেন ভাই তো ব্যাক করার মতো কাজটা করলাম, মুছে তো কোনো কারণ ছিল না ভাই। আজ তোমাকে 3টা চিত্র দেখাবো, তোমার চিত্র শেষ, চিত্র শেষ, 3টা চিত্র দেখাবো। হ্যাঁ অসীম, আচ্ছা আমি তো এটা বলা লাগবে না, আমার তো মনে আছে, তোমার মনে আছে কোন যে অসীম 1, আমি যদি সি ফালাই এখানে তাহলে অসীম 1, সি আর অসীমের মাঝখানে 2, আমি যদি f ফালাই এখানে সি আর f এর মাঝখানে সরি সি হচ্ছে 3, সি আর f এর মাঝখানে 4, f 5, f আর দর্পণের মাঝখানে 6। আচ্ছা ভাইয়া ধরে নাও আমাদেরকে বললো অসীম এবং বক্রতার ব্যাসার্ধের মাঝখানে আমরা একটা বস্তু দাঁড় করালাম। এখন ভাইয়া তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এটা বস্তু করবো না, এটা বলতে তেলাপোকা কেন বলবো তোমার বুঝাই বলতেছে, মনে করে একটা তেলাপোকা তুমি এটা দেখেছি এখন ব্যাট তেলাপোকা কেন বললাম, তেলাপোকা বলার কারণ আছে তোমাকে বুঝাবো, কারণ আমরা তেলাপোকার মাথাটা নিয়ে কাজ করবো, তেলাপোকার মাথাটা নিয়ে কাজ করবো। মনে আছে চিত্র আঁকার আগে জাস্ট 2টা নিয়ম দেখাইছিলাম, 2টা নিয়ম দেখাইছিলাম মনে আছে তোমার, সেই 2টা নিয়ম নিয়ে কাজ করবো আমরা। আর চিত্র শেষ, চিত্র কিছু নাই। প্রথমে এই যে তেলাপোকার মাথাটা ঘুরা এই যে অক্ষ রেখা যে গেছে সমান্তরালভাবে যাব, সমান্তরালভাবে গেলে আমাদের কোথায় যাওয়ার কথা, আমাদের যাওয়ার কথা হচ্ছে ফোকাস বিন্দু দিয়ে, আলো যাওয়ার কথা কোথা দিয়ে ফোকাস বিন্দু দিয়ে। বাঁকা হতে পারে কারণ এই বোর্ডে ভাই অবস্থা না, দেখো আমার স্যার অবস্থা, স্যার এখন বাসায় নিয়ে স্যারের কাজ করে। আচ্ছা তেলাপোকার মাথাটা ধরে টান মারলাম, একদম সমান্তরাল মাথার ভাবে টান মারলাম, ফোকাস বিন্দু দিয়ে যাবে, তেলাপোকার মাথা ধরে টান মারতে হবে। আবার আমরা একই কাজ করব, তেলাপোকার মাথা ধরে ঘুরা বক্রতার ব্যাসার্ধ করব টান মারব,
এবার আমরা যদি টান মারি আমার আগামী কথা ঠিক এবার করে ফিরে যাবো তাই না? টান মারলাম ফিরে গেল। এখন দেখো আমাদের দুইটার মিলিত স্থান কোথায়? দুইটার মিলিত স্থান হচ্ছে গিয়ে তোমার এখানে। দুইটার মিলিত স্থান হচ্ছে গিয়ে তোমার এখানে। বিম্ব চলে আসছে। ভাই দেখো কত ইজি। তেলাপোকার মাছ ধরে সোজা টান মারবা, ফোকাস দূরত্ব দেয়া আনবা। তেলাপোকার মান হইরা বক্রতার ব্যাসার্ধ বরাবর টান মারবা, আবার সেম দূরত্বে চলে যাবে। দুইটার মিলিত স্থানে বিম্ব। শেষ। এটা চিত্র। দুই একটা হচ্ছে তিন একটা হচ্ছে যে জায়গায় করছো ওই জায়গায় আসলে তুমি করে দেখবা সেম রুলস অ্যাপ্লাই করবা। সো তেলাপোকার মাথা ধরে টান মারবা সোজা ফোকাস দিতে যাবে, তেলাপোকার মাথা ধরে বক্রতার ব্যাসার্ধ নিয়ে টান মারবা, পিছন দিয়ে যাবে, যে জায়গায় মিলিত হয়ে যাবে বিন্দু। এখানে আমি একটা দেখালাম। এখন দেখো যেটা আমার তেলাপোকা নিচে এটা থেকে ছোট আসছে না, বিবর্তন। তোমার যদি চিত্র আঁকো চিত্রে কিন্তু বিবর্তন দিতে হবে। তুমি প্র্যাকটিস করবা গাইডে বা প্র্যাকটিসের মধ্যে কোন জায়গায় কি আসলে কি আসে তুমি সেটা দেখতে পারবা, সেটা তুমি দেখতে পারবা। তো এটা তোমাকে চলে গেল একটা বাস্তব বিন্দু। এখন ভাইয়া আবার দেখলাম তো কাজ করলাম। অবাস্তব বিন্দু তো করা যায় তোমার অবতল দর্পণে। কিভাবে করা যায় তুমি তো জানো, বলো কিভাবে করা যায়? দর্পণের পিছনে যদি আমার নিতে হয় তাহলে ফোকাস দূরত্ব দর্পণের মাঝখানে আমার লক্ষ্যবস্তু রাখতে হবে, তাহলে আমাদের একটা অবাস্তব বিন্দু চলে আসে। এখন দেখো আবার আঁকলাম ব্যাক করার মতো। হ্যাঁ আবার আঁকলাম। এই যে তোমার দর্পণ, এই দিলাম তোমার সি, এই দিলাম তোমার এফ দিলাম। হ্যাঁ এখন এটা একটু এদিকে মুড়তে হবে। লক্ষ্যবস্তু তোমার যদি আমি এই জায়গায় রাখি, এই জায়গায় যদি রাখি, এই যে আমরা সোজা করবো টান দিব, ফোকাস দিতে চলে যাবে। এখন এই মাথাটাকে ভিড়া যদি আমি সি বড় মিস্টেক হচ্ছে বড় করে রাখি, নাহলে তোমাকে বুঝতে পারবো না। হ্যাঁ বড় করে রাখি নাহলে তোমাকে বুঝতে পারবো না। এখান থেকে হচ্ছে কি এফ, ভাই মাপ নিয়ে নিলাম কারণ ভাই তো কোনো কিছু ছাড়াই আঁকতেছে। তো আমরা সাধারণত ফোকাস মানে বক্রতার ব্যাসার্ধ এবং দর্পণের ঠিক মাঝখানে মাঝে ফোকাস করতে বুঝছো? এটা কিন্তু তোমার সূত্র আছে। সো এটা ত্রিকোণমিতিক যখন তোমাদের কাজে আসবে, বড় অঙ্কে কাজে আসবে না। আমি এটা সূত্র হিসেবে ধরি না ভাই, এটা সূত্র হিসেবে ধরবো না। ছোট একটা জিনিস, দর্পণের এর মাঝখানে থাকে ফোকাস। তোমার কেন্দ্র থাকে কি দুইটা বৃত্তের মাঝখানে, আর ফোকাস থাকে কেন্দ্র আর বৃত্তের মাঝখানে। দুইটা তুমি বৃত্ত কল্পনা করো তাহলে। আচ্ছা ঠিক আছে, ব্যাক টু দ্য পয়েন্ট। একটা বড় একটা লক্ষ্যবস্তু আমরা সেট করলাম। হ্যাঁ লক্ষ্যবস্তু আমরা সেট করলাম। এখন লক্ষ্যবস্তু থেকে আমরা সমান্তরাল একটা টান দিব এবং সে কোন দিক দিয়ে যাবে? সে যাবে হচ্ছে তোমার ফোকাস দূরত্ব দিয়ে। হ্যাঁ মাথা ধরে আমি আবার এই দিক দিয়ে টান মারব। এখন ভাইয়া দেখো দুইটার মধ্যে যাইতাছে যে ঘাটটা তারা মিলবে না, তাহলে আমি যদি যাইতাছে তাহলে কি মিলার কোনো সম্ভাবনা আছে? সমান্তরাল যদি যায়, সমান্তরাল কাকে বলে? যেভাবে যেতেছে সেভাবে যেতেছে, তারা মিলবে না। সো এখন দেখো ওরা কিন্তু মিলবে না, ওরা ঘাটটানি করতেছে, ওরা কিন্তু মিলবে না। এই যে সি বরাবর টান লাগবে, তুমি দর্পণে দাগ দিয়ে দিন, দেখছো দর্পণে দাগ দিয়ে তারপর সি বরাবর টান দিতে হবে। সি দিয়ে এবারটা এখানে আগে অ্যারো দিতে হবে, দর্পণে বাড়ি হবে, দেন দিতে ফিরে যাবে। অ্যারো দিবা, চিত্রে অ্যারো মাস্ট। আলো কোন দিকে যাচ্ছে অ্যারো দিতে হবে, অ্যারো না দিলে কাটা। এখন দেখো বাস্তবে কিন্তু তাদের মিলার কোনো অপশন নাই। এখন আমিও জানি তুমিও জানো, যাদের বাস্তবে মিলার অপশন নাই তারা কল্পনায় মিলে যায়। কিভাবে মিলবে দেখবা, কিভাবে মিলবে দেখবা। এই যে তারা কিন্তু কোভাবে কিভাবে গেছে দেখো, এভাবে গেছে এভাবে গেছে, হ্যাঁ এভাবে গেছে এভাবে গেছে। এই যে অ্যারো গেছে না, অ্যারো বরাবর আমরা এই দিকে একটু কল্পনা নাও। আর এই যে আমার বক্রতার ব্যাসার্ধ যাচ্ছে না, এইখানে আমাদের কল্পনা করতে হবে। এখানে কিন্তু দাগ দিবা না, ফোটা ফোটা মানে কল্পনা। তোমার ফোটা ফোটা বলতে যে পেন্সিল দাগ দেন এরকম করে দাগ দিয়ে দিবা, দেখবা দর্পণের পিছনে কোন এক জায়গায় তারা মিলিত হতে পারতেছে। কল্পনা তারা মিলিত হয়ে গেছে ভাই। এই হচ্ছে তোমার বিম্ব। তো অবতল দর্পণ থেকে সাধারণত প্রশ্ন থেকে সবথেকে বেশি বেসিক কোশ্চেন হয়ে গেল তোমার অবতল দর্পণের বাস্তব চিত্র। সকল বাস্তব চিত্র প্রথমে যেটা দেখাইলাম ওটা দিয়ে করে ফেলবো, এবং অবাস্তব একটাই, এই যে একটাই 6 বছরে 0 যাবে, এই একটাই, আর কোনো অবাস্তব নেই। অবতল দর্পণের একটা মাত্র অবাস্তব চিত্র আঁকা সম্ভব হয়ে গেল তোমার অবাস্তব বাস্তব তোমারটাই অবতল দর্পণের ক্ষেত্রে।
এখন ভাইয়া আসি উত্তল দর্পণের ক্ষেত্রে। এখন ভাইয়া আসবো কোথায়? উত্তল দর্পণের ক্ষেত্রে। এবার দর্পণটা হচ্ছে উত্তল। ভাইয়া কিন্তু ওয়ান শর্ট ক্লাস দিতেছে, এমন না যে ভাইয়া তোমাকে আর্টতে সবকিছু বুঝাই দিতেছি। আর্টতে তুমি যদি কিছু বুঝে থাকো তাহলে তুমি আমার ক্লাস বুঝতে পারবে না, বুঝতে পারবে না, কারণ ভাইয়া তো টাইম শর্ট। ভাই একটা ক্লাসের মাধ্যমে তোমাকে ফিজিক্স পুরোটা রোড ম্যাপ দেখাই দিতেছে। সো আর্টতে দিয়ে শুরু করতেছি, আজকে আর্টতে দিয়ে শেষ করব। 10 বাকিগুলো একটু পরে দিব। আগামী শনিবার ভিডিওতে ক্লাস চলে আসবে তোমাদের। ভাই ভাবছিলাম মূলত সব এক ক্লাসে করব, কিন্তু দেখো ভাই কিন্তু ফ্যান হচ্ছে নাকি লাইট দিছি, তাও কোনো রকম পাওয়ার কমানো লাইট দিছি, একটা রোদের রুম সেট করছি যাতে লাইট কম দেওয়া লাগে, কারণ লাইট বেশি দিলে রিফ্লেক্ট হয়ে তোমাদের ক্যামেরায় কিছুই দেখা যাবে না, তোমাদের ক্যামেরায় কিছুই দেখা যাবে না। এই জন্য আলো কম দেওয়া লাগছে, তারপর রোদের ভিতরে ফ্যান ছাড়া তো আর সময় হয়ে গেছে, আমার বাসায় চলে যেতে হবে। তো ভাইয়া আপাতত আজকের মতো অধ্যায় 8টাই শেষ করবো তোমাদের জন্য। তো বক্রতার ব্যাসার্ধটাকে আমরা বলা হয় কি ফোকাস, এখানে বলবো বক্রতার ব্যাসার্ধ। এখন তুমি লক্ষ্য করছো যে জায়গায় রাখো না কেন এটা চিত্র একই রকম হবে, একই রকম হবে, খালি যে পিছনের দিকে আনলে চেঞ্জ হতে পারে, কিন্তু রুলস একই, রুলস ভাইয়া একই। সমান্তরালভাবে টানবা, এই মাথা ধরে কাজ করবো সবসময়। বেতালভাবে বলার মূল কারণ হচ্ছে মাথা ধরে কাজ করবো। এখন তুমি সমান্তরালভাবে টানবা, ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে, এই যে এদিক দিয়ে টানবা, এদিক দিয়ে চলে যাবে। ওদের কি এখানে মিলার কোনো অপশন আছে? কোনো অপশন নেই ওদের মিলার। কি করবা? কি করবে এখন বলো? বাস্তবে সে মিলতেছে না, অবাস্তবে তো মিলার কোনো অপশনই মিলতেছে না ভাইয়া, অবাস্তবে তো মিলার কোনো সুযোগ মিলতেছে না। এখন কি করবা? তোমাদের কাছে আমার প্রশ্ন। রুলস কি ভাই কোনো জায়গায় ভুল বলছি? দেখো ভাই দেখো, ফুলটা মিট কি জানি আস। A few inches later. যার বাসায় ক্লাস করেছিলাম সেগুলো চলে আসতো, যাই হোক। আর রুলস কি ভাই ভুল বলছি কোনো জায়গায় বলো? রুলস কিন্তু কোনো জায়গায় আমরা ভুল বলি নাই। তেলাপোকার মাথা দিয়ে আমরা ফোকাস দূরত্ব বরাবর টান মারবো, তেলাপোকার মাথা দিয়ে বক্রতার ব্যাসার্ধ বরাবর টান মারবো, এটাই রুলস ভাই। এর বাইরে কোনো রুলস ভুলই নেই। এর দূর তোমার মাথা কাজ করতেছে না, সবসময় খাওয়ার সময় মানে পড়ার আগ সময় তোমার খেয়াল রাখো তোমার পেট ভরা আছে নাকি খালি আছে। হ্যাঁ, কারণ খালি পেটে পড়তে গেলে তোমার মাথা কাজ করবে না। ফোকাস এটা হচ্ছে কি তোমার স্কিন। আর ভাইয়া আমরা এর আগের বার যে ঝামেলা করছিলাম, অবতল দর্পণে কিন্তু আমার এক পাশে দিলে হয়ে যেত এক আছে, কিন্তু উত্তল দর্পণে ভাইয়া উভয় সাইডে দেওয়া লাগবে, উভয় সাইডেই দেওয়া লাগবে, মনে রাখবা। এখন ভাইয়া চিত্রটা আঁকার জন্য লক্ষ্য করছি রেখে একটা দাগ করে দাও। হ্যাঁ, দাগ করে দাও। এখন ভাইয়া এই তেলাপোকার মাথাটা অক্ষরেখার সমান্তরালে টান দিব, দেন ফোকাস দূরত্ব দিয়ে যেতে হবে আমাদের। আমাদের কিন্তু সুজ ছিল একটাই, সমান্তরালভাবে টান দিলে ফোকাস দূরত্ব দিয়ে যাবে, কিন্তু আমরা ফোকাস দূরত্ব কোনটা নিব? এটা নিব, এটা নিব। এখন ভাইয়া সবসময় মনে রাখবা উত্তল দর্পণের অবস্থা প্রতিবিম্ব হয়, যেহেতু পড়লে প্লেন দিকে যাওয়া মানে প্রতিবিম্ব দিকে হওয়ার কথা ছিল, প্রতিবিম্ব যদি এদিকে হবে না এই সাইডে হতে হবে, এই সাইডে হইলেই অবাস্তব। যেহেতু অবাস্তব প্রতিবিম্ব যাবে, তাহলে তুমি সুন্দর মতো সোজা ডাকতে না যাবে না, এখানে একটু ছাড়া ছাড়া লাগতে হবে। এটা কি অবাস্তব, কল্পনা, কল্পনায় সে মিলতেছে, সে কল্পনায় মিলতেছে, সে কিন্তু বাস্তবে মিলতে পারবে না, সে কল্পনায় মিলতেছে, সে একটু ছাড়া ছাড়া রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, দেন আমরা কিন্তু তেলাপোকার মাথা ধরে এইদিকেও টান মারতে হবে, এটা টান মারলাম, যেই সি দিয়ে আসবে ওই যে বললাম যেই সি দিয়ে আসবে সে কিন্তু সেই সি দিয়ে যাবে, যেই সি দিয়ে আসলো সে সেই সি দিয়ে চলে গেল, এই যে আসলো এই যে গেল, যেই সি দিয়ে আসলো সে সেই সি দিয়ে চলে গেল, আর সে এখানে কল্পনায় মিলিত হয়ে গেল। এন্ড এই হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু, সরি এই হচ্ছে আমাদের বিম্ব, এই হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু। হয়ে গেল তোমার উত্তল দর্পণের চিত্র। সবগুলো চিত্র সেম ক্যাটাগরি, কিছু কিছু তোমার
কি বলবো কিছু কিছু তোমার এই যে বিম্বগুলো আছে সেগুলো এখানে থাকবে, কিছু কিছু বিম্বগুলো তোমার অসময়ে চলে যাবে, মানে বিম্বর সাইজ চেঞ্জ হবে। ভাইয়েরা একটা চিত্র এখনো বাকি আছে কিন্তু অবতল দর্পণের, তুমি কি জানো সেই চিত্রটা কি? সেই চিত্রটা হচ্ছে ভাইয়া অসীমের চিত্র, সেই চিত্রটা ভাইয়া অসীমের চিত্র। এখন ভাইয়া তুমি বলো অসীমে কখন যেতে পারবে? অসীমের চিত্র কেন দেখাতে হবে সেটা তুমি বুঝবা, সেটা বুঝার কারণ আছে। আবার হবে অবতল দর্পণ, অবাস্তব জিনিসটা বুঝে আসছে তোমার এটা বুঝানোর জন্য ভাইয়া, অবাস্তব জিনিসটা বুঝে আসছে তোমাকে এই জিনিসটা বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, সো আমরা যদি রুলস অফ 6 ফলো করতে যাই, ফোকাস দিয়ে নি, ফোকাস কেন রুলস অফ 6 যদি ভাই ফলো করতে যাই তাহলে তুমি লক্ষ্য করবা যে একই পাইতে হলে আমাদের লক্ষ্য বস্তুটা কোথায় দাঁড়াতে হবে? লক্ষ্য বস্তুটা দাঁড়াতে হবে বিন্দু যদি একই পেতে চাই তো লক্ষ্য বস্তু দাঁড়াতে হবে তোমার কোথায়? 5 এ 5 এর কোথায়? 5 কোথায়? এই যে 1 2 3 4 5 ফোকাস বস্তুতে দাঁড়াতে হবে আমাদের লক্ষ্য বস্তুটাকে, লক্ষ্য বস্তুটাকে ফোকাস দাঁড়াতে হবে। এখন দেখো ইয়া আমরা লক্ষ্য বস্তু ফোকাস দাঁড়ালাম, এর মাথা ধরে সমান্তরালভাবে টান দিলাম, এই ফোকাস বস্তু দিয়ে এসে যাবে, সে তার পথ ফোকাস বস্তু বাঁচছে, ফোকাস বস্তু দিয়ে যাবে, ঠিক আছে? আর এই যে তোমার এটা আছে না, এই বরাবর সে যাবে এন্ড সে এই বরাবর ফিরে আসবে। দেখো এটা কিন্তু তোমার এমন ভাবেই যেতে সমান্তরাল। এখন মজার বিষয় কি জানো ভাইয়া, তুমি যদি বলো যে সে বাস্তবে যদি মিলতে পারছে না, অবাস্তবে সে কল্পনায় মিলতেই পারে। এখন তুমি যদি কল্পনার দাগটা টানো না স্কেল দিয়ে, তোমরা দেখবে এটাও সমান্তরাল। হইল কি, সে বাস্তবে মিলতে পারতেছে না, কল্পনায় মিলতে পারতেছে না, কিন্তু সে মিলছে। কোথায় মিলছে আমরা জানি না, সে মিলছে হলো কি অসীমে, সে মিলছে হলো কি অসীমে, অসীমে সে মিলছে। এই অসীমের চিত্র মনে রাখবে, অসীমের চিত্র আসে এটা যদি প্র্যাকটিস চিত্র এটা গহতে দিয়ে দিই, এবং বিবর্তন ত্রিবর্তন যেগুলো দেওয়া লাগে চিত্র সম্পর্কে বলতে হবে সেই সব জিনিসগুলো তোমরা অবশ্যই দিয়ে দিবে, সেটা তোমার গাইড থেকে প্র্যাকটিস করে নেবে। তো আপাতত ভাইয়া চিত্রের টপিক এখানে ভাইয়া ক্লোজ করলাম, চিত্র বোঝানো শেষ। তিনটা জিনিস আমাদের দেখানো লাগবে, ভাইয়া তোমাকে তিনটা জিনিস দেখাই দিলাম, অবাস্তব চিত্র, নরমাল চিত্র, অসীমের চিত্র দেখাই দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমাদের চিত্রের কাজ শেষ। এখন তোমাদের কাজ হচ্ছে কিসের জন্য? ম্যাথের ভাইয়া এতক্ষণ চিল্লা গলা শুকিয়ে গেছে ভাইয়া ম্যাথের এতক্ষণ ধরে দুইটা সূত্র চারটা যে রোড ম্যাপের সময় ভাইয়া বলছিলাম দুইটা সূত্র কি জানো? একটা হচ্ছে 1/f = 1/v + 1/u, আর একটা হচ্ছে কি তোমার m এর সূত্র। m মানে কি জানো? বিবর্তন। একটা হচ্ছে কি লক্ষ্য বস্তু, আর একটা হচ্ছে কি l প্রাইম, একটা হচ্ছে কি v আর একটা হচ্ছে কি বা u। আমরা আমাদের গাইডটা দেখে আসি তোমাদেরকে এই বছর কিভাবে পড়ায়, l প্রাইম কোনটা থেকে দিছে আর l কোনটা থেকে দিছে একটু দেখতে হবে ভাইয়া, বুঝছো? প্রশ্ন তোমাদেরকে ভুল করাইতে পারবো না, ভুল করে এর মাইন্ড দিবা সেবারে। একটু দেখে নিই তোমাদের l প্রাইম কোনটাকে দিছে আর l কোনটাকে দিছে, কোনটাকে লক্ষ্য বস্তু দিছে, কোনটাকে বিম্ব দিছে, এটাকে ভাইয়া বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ l দিছে হচ্ছে কি তোমার লক্ষ্য বস্তুকে এবং l প্রাইম দিছে হচ্ছে কি তোমাদেরকে বিম্বকে। আচ্ছা ঠিক আছে, তোমরা পারবা। আচ্ছা ও আরেকটা জিনিস ধ্যান দিয়ে নিও, সরি মিস্টেক হয়ে গেছে, এখানে কিন্তু অলওয়েজ মডুলাস ভাই, এটা তার কারণ জানো? তোমার ধরো বিন্দুটা অসীমে আসলো বা পিছনে তোমার লক্ষ্যবস্তু, তোমার এখানে লক্ষ্যবস্তুটা এখানে, এখন কিন্তু এই সামনে থেকে তোমার প্লাস না, বা বিন্দু যদি পিছন দিকে আসে তখন তোমার মাইনাস হয়ে যাবে, মাইনাস হবে তোমার পিছন দিকে। তো এই জিনিসটা লক্ষ্য রাখবা যে তোমার u আর v এর মান মাইনাস আসবে, ইজিলি মাইনাস আসবে, কোনো বিষয় না। ম্যাথমেটিক্স সমস্যা তোমার u আর v এর মান মাইনাস আসবে, বিশেষ করে তোমার যেগুলো অবাস্তব ওগুলো কিন্তু মাইনাস আসবে স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, এই একটা সূত্র, এই একটা সূত্র, এটা হচ্ছে কি তোমার হচ্ছে লক্ষ্য বস্তুর উচ্চতা, বিম্বের উচ্চতা, মানে বিম্বের দৈর্ঘ্য, উচ্চতা বলে বুঝতে, লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য। এটা কি তোমার বিম্বের দূরত্ব, মানে তোমার দর্পণ থেকে বিম্বটা কতটুকু দূরে, দর্পণ থেকে তোমার লক্ষ্য বস্তুটা কতটুকু দূরে। u হচ্ছে কি তোমার লক্ষ্য বস্তু, v হচ্ছে তোমার বিম্ব। এখানেও সেম, u হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব, v হচ্ছে তোমার কি বিম্বের দূরত্ব, এক হচ্ছে ফোকাস দূরত্ব। প্রশ্নে তোমার 1 দিয়ে দিবে,
ইউ দিয়ে দিবে ভি বের করতে বলবো, অথবা ভি দিয়ে দিবে এফ দিয়ে দিবে ইউ বের করতে বলবো, অথবা ইউ দিয়ে দিবে ভি দিয়ে দিবে এফ বের। শেষ একটা সূত্র। এই একটা সূত্র ভাই বেসিক ভাই, যারা যারা চলকানো নতুন করতেছে তাদের জন্য এগুলো। আর এফ এর সূত্রটা, এম এর সূত্রটাও ভাই ইজি, এটা তেমন একটা লাগে না, তেমন একটা লাগে না। মাঝে মাঝে তোমার কি করে জানো, প্যাচ লাগে যায়, সেই প্যাচটা ঠিক বলে দিই তোমার। এটা তো তোমার বিবর্তন এক প্রমাণ করতে বলে, এটা প্রমাণ করতে বলে তোমার ধরো লক্ষ্য বস্তু তোমার সিধে আছে, তখন তোমার যেখানে তোমার লক্ষ্য বস্তু আছে ওখানে কিন্তু তোমার বিন্দুটা থাকবে, তখন তোমার কত হবে কি তোমার লক্ষ্য বস্তু দৈর্ঘ্য বিন্দুর দৈর্ঘ্য সমান হয়ে যাবে। তো এটা তোমার দেখাইতে হবে যে তোমার বিন্দু কোথায় আছে, এটা দেখানোর জন্য তোমাকে লক্ষ্য বস্তু এবং বিন্দুর দৈর্ঘ্য সমান দেখাইতে হবে। এই সূত্রের মাধ্যমে তুমি বি এর মান বের করবা, যেটা সমান বের হবে, দেন তোমার এম এর বসায় দিবা, এটা এম এর মান 1 বের হয়ে যাবে। এই একটা টাইপ। আর একটা টাইপ হচ্ছে কি জানো, তোমার এম দিয়ে দিবে, এম দিয়ে দিবে, ইউ দিয়ে দিবে, তোমার ভিউ দিবে না এখন দিবে না, ভিউ দিবে না এখন দিবে না, এম আর ইউ দিয়ে দিবে। প্রশ্নে তোমার যদি এখন তুমি সূত্র দেখতেছো, প্রশ্নে তুমি সূত্র দেখবা, তোমার প্রশ্নের মান দেওয়া আছে হচ্ছে কি বিবর্তন সমান 1, তোমার লক্ষ্য বস্তুর দূরত্ব সমান 3 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব দেওয়া নাই, বিন্দু দূরত্ব দেওয়া নাই। প্রশ্নে তোমার গত গেছে ফোকাস দূরত্ব নির্ণয় করো, তখন কি হবে বলবা? একটাই রিজন, একটাই মাধ্যম m is equal to v by u ফলাবা, m is equal to v by u ফলাবা, মডুলাস হবে কম মাইনাস থাকলে মাইনাস করা, মডুলাস উঠাই ফেলবা, আর না থাকলে তো নাই। m আর u সম্পর্ক করে v বের করে ফেলবা, u পাইলা v পাইলা, এই সূত্রটা ফালাই দিবা, f পাইলা, শেষ। আর হচ্ছে ম্যাথ সেকশন শেষ, আর হচ্ছে এমনি ম্যাথ। এখন ভাইয়া তোমাদেরকে যেভাবে শিখেছি, যেভাবে প্র্যাকটিস করতে বলছি, ভাইয়া তোমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিলাম 8 নাম্বার চ্যাপ্টার। এখন তোমরা জাস্ট প্র্যাকটিস করো, তোমরা প্র্যাকটিস করো। তোমরা এক সপ্তাহের মধ্যে তোমাদের 8 নাম্বার চ্যাপ্টারও শেষ হয়ে যাবে। এরপর আমরা তোমাদের সাথে দেখা করতে যাচ্ছি 10 নাম্বার চ্যাপ্টার নিয়ে, সেটা তোমাদেরকে বুঝিয়ে দেব। 8 নাম্বার চ্যাপ্টারটা যেভাবে বুঝিয়ে দিলাম, যেভাবে তোমাদের মাথায় দিয়ে দিলাম, এখন জাস্ট তোমাদের প্র্যাকটিস করার পালা। তোমরা কিছু পারো, 8 নাম্বার চ্যাপ্টারটা সম্পর্কে জানো, এখন জাস্ট তোমরা প্র্যাকটিস করবা। এন্ড ইনশাআল্লাহ টেস্ট পরীক্ষা বলো কিংবা বলো বোর্ড পরীক্ষা ভালো কিছু তোমরা আশা করো, এবং অবশ্যই সৃষ্টিকর্তার উপরে তোমরা ভরসা রাখবা। আজকে ক্লাসে শেষ করবে এটাই বলে জাস্ট ড্রাইভ ইউর হোপ এন্ড প্রুভ ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম।